আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভীষণ ভালো আছি। আপনার প্রিয় মানুষটা আগের মতো আপনাকে আর কল করছে না। আপনার সাথে কথা বলার আগ্রহটা দিন দিন কমে যাচ্ছে। এই অবস্থায় আপনি কি করবেন? খেয়াল করে দেখবেন, সম্পর্ক যখন পুরানো হতে থাকে, একজনের আগ্রহ অনেক বাড়তে থাকে আর আরেকজনের আগ্রহ অনেক কমতে থাকে। যার আগ্রহ কমছে তার কাছে এটা কোনোই ব্যাপার না। আর যার আগ্রহ দিন দিন বাড়ছে সেই শুধু বলতে পারবে এটার জ্বালা কত বড়, এটা কত বড় একটা মানসিক অত্যাচার। এমন পরিস্থিতিতে আপনি যদি ভেঙে যান অথবা ঘরের এক কোণে নিজেকে বন্দি করে রাখেন তাহলে কোনোই লাভ হবে না। সেক্ষেত্রে আপনাকে 4টি টিপস ফলো করতে হবে। না করলে আপনার ভালোবাসার মানুষটা ধীরে ধীরে আপনাকে ভুলেই যাবে। এই 4টি টিপস আপনি যদি ফলো করেন তাহলে আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ফোন দিবে, কথা বলবে। তখন আপনি ডিসিশন নেবেন আপনি কি তার সাথে কথা বলবেন না বলবেন না। নাম্বার 1, যখন আপনার প্রিয় মানুষটা কল করবে, সেটা হোক 1 দিন পর অথবা 2 দিন পর অথবা 5 দিন পর অথবা 1 সপ্তাহ পর, যখনই হোক না কেন আপনি ফোন ধরার সাথে সাথে তাকে অভিযোগ করবেন না। যেমন, তুমি আমাকে কেন এতদিন ফোন দাওনি? ও আচ্ছা, এখন আর তুমি আমাকে পছন্দ করো না তাই না? আমি পুরনো হয়ে গেছি, এখন আর আমাকে তোমার ভালো লাগে না তাই না? এই ধরনের কথা অথবা এই ধরনের অভিযোগ যেন আপনার মুখ থেকে একবারের জন্য বের না হয়। ফোনটা রিসিভ করার সাথে সাথেই আপনি যদি এই ধরনের অভিযোগ করতে থাকেন তাহলে সে বলবে, ধুর, তোমাকে ফোন করাটাই আমার একদম ভুল হয়েছে। তখন তো আপনি আরও রাগ করে বলবেন যে হ্যাঁ, এখন তো তুমি একথা বলবাই। আমি জানি তোমার জীবনে অন্য কেউ চলে এসেছে। তার জীবনে যদি অন্য কেউ নাও এসে থাকে আপনি তার মাথায় এটা ঢুকিয়ে দিলেন। এগুলো কখনই বলতে যাবেন না। আপনার আচার ব্যবহার একটা ব্যালেন্সের ভিতরে রাখবেন। যখনই কল করবে রাগ দেখাবেন না, এক্সাইটেড হবেন না, অভিমান করবেন না। এক্সাইটেড হয়ে গেলে কিন্তু মানুষ ভুল ডিসিশনটাই সবচেয়ে বেশি নেয়। যখনই ফোন করুক আপনি যদি রাগ দেখান, অভিযোগ করেন, তখন কিন্তু সে আপনার কাছ থেকে আরও বেশি দূরে সরে যাবে। আপনার এই রাগের কারণে সে আপনাকে আরও বেশি নেগলেক্ট করবে। নাম্বার 2, যখনই সে ফোন করবে নাচানাচি শুরু করবেন না। আল্লাহ, আমার প্রিয়জন ফোন দিছে, ব্যস্ত থাকলে বলবেন যে আমি ব্যস্ত আছি, অথবা একটু পরে আপনাকে আমি ফোন দিচ্ছি। আপনি যদি বাইরে থাকেন বা বাজারে থাকেন, সেই মুহূর্তে যদি ফোন দেয় তখন আপনি দৌড়াদৌড়ি করবেন না যে কোথায় গিয়ে তার সাথে কথা বলবো। বরং আপনি তাকে বলবেন যে আমি ব্যস্ত আছি, তোমাকে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা পরে কল দিচ্ছি। অবশ্যই কিন্তু আপনি 2 ঘন্টা পরে তাকে কল দিবেন এবং স্বাভাবিকভাবে তাকে সকল প্রশ্নের উত্তর দিবেন এবং তাকে বুঝিয়ে বলবেন যে আমি ব্যস্ত ছিলাম। তখনই কিন্তু তার মাথায় নাড়া দিবে, আরে এই ছেলেটা বা এই মেয়েটা যতই ব্যস্ত থাকুক না কেন, আগে কখনোই আমাকে বুঝতে দিত না। আগে কখনোই বুঝতে দিত না যে আমি ব্যস্ত আছি বা বাহিরে আছি বা কাজে আছি। সবসময় বাজারে হোক বা ফাঁকা জায়গা হোক বা বাহিরে হোক, যেখানেই হোক না কেন সে সবসময় আমার সাথে কথা বলতো। আর এখন ব্যস্ততা দেখাচ্ছে, সে আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে। যখনই কেউ কাউকে নিয়ে ভাবতে শুরু করে তখনই শুরু হয় নতুন সম্পর্ক। মনে রাখবেন, আপনি যেহেতু তাকে ভালোবাসেন, আপনার দিক থেকে সম্পর্কটা নতুন রাখতে হবে, হয় সম্পর্কটা ভেঙে যাবে। নাম্বার 3, আপনি যদি কোনো কাজের প্রতি ইনভলভ থাকেন তাহলে কাজের প্রতি আগ্রহটা বাড়িয়ে দিন। আর যদি বেকার থাকেন তাহলে প্রিয় মানুষটাকে বুঝাবেন আপনি আর আগের মতো বেকার নেই। আপনার জীবনে নতুন একজন এসেছে, যেটা অ্যাচিভ করা আপনার মূল লক্ষ্য। কিন্তু আপনার কাজ এবং ব্যস্ততাকে আপনি ডিরেক্টলি বলতে যাবেন না। আপনার কথার মাধ্যমে আপনি ইঙ্গিত দিয়ে তাকে বুঝিয়ে দিবেন আপনার জীবনেও গোল্ড চলে এসেছে। ঠিক তখনই সে আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে। তখন সে ভাববে যে তার জীবনের একমাত্র লক্ষ্য তো আমিই ছিলাম, এখন তার জীবনের লক্ষ্য অন্য কিছু। ঠিক তখনই সে উপলব্ধি করতে পারবে যে আমি তাকে অবহেলা করেছি, আমি তাকে সময় কম দেওয়াতে সে এখন ব্যস্ত হয়ে গেছে। আপনার ব্যস্ততা তাকে এটা ভাবতে অবশ্যই বাধ্য করবে। নাম্বার 4, আপনি তার ভিতরে ভয় ঢুকিয়ে দিবেন। আপনি হয়তো নতুন কিছু চিন্তা করছেন, কিন্তু বাস্তবে আপনি কখনোই এটা করছেন না। তার ভিতরে অন্তত পক্ষে এই সন্দেহটুকু ঢুকিয়ে দিবেন আপনি হয়তো অন্যদিকে ইনভলভ হওয়ার চেষ্টা করছেন। এটা শুধু একদিনের জন্য না, মাঝে মাঝে ব্যস্ততার দোহাই দিয়ে আপনি এই কৌশলটা অ্যাপ্লাই করবেন, যাতে করে তার মনে খটকা লেগে যায়। আর আপনি যদি এটা করতে পারেন, বিশ্বাস করেন আপনার পিছনে সে লেগে যাবে। তখন তার কাছে অনেক সময় হয়ে যাবে আপনাকে নিয়ে ভাবার, ফোন করার, কথা বলার।
আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন এগুলা জানার আগ্রহ অনেকটাই বেড়ে যাবে এবং নতুন করে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবে। অনেকে হয়তোবা ভাবতে পারে যে আমি যদি এসব করি আমাদের সম্পর্কটা হয়তো আরও বেশি নষ্ট হয়ে যাবে, সে আমাকে ছেড়ে চলে যাবে। তাহলে আপনার এসব অ্যাপ্লাই করার কোনোই প্রয়োজন নেই। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে 4টি টিপস শেয়ার করেছি। আপনারা চাইলে 4টি টিপস ফলো করতে পারেন। আর যাদের মনে হয় যে না আমার প্রয়োজন নেই, তারা এড়িয়ে যাবেন। তো এখানে দেখতেই পেয়েছেন যে হাঁসের মাংস নিয়েছি। এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হয় আর ওই সময় কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে, আর ওই সময় হাঁসের মাংস খেতে কিন্তু ভীষণ মজার হয়। এই হাঁসের মাংসটা হচ্ছে আমার খামার থেকে নেওয়া। আমি কিন্তু হাঁস মুরগি পালন করতে ভালোবাসি এবং পালন করিও। আর প্রায় সময় কিন্তু আমার দেশি এবং হাঁস এবং মুরগি খাওয়া হয়। তো সাথে দিয়েছি কচু। এই কচুটা হচ্ছে একদম দেশীয় কচু, যেটাকে মান কচু বা টান কচু, এক এক জায়গায় এক একটা বলে, এক এক জায়গায় এক এক নামে পরিচিত। ওই কচু দিয়ে আজকে মাংস দিয়ে রান্না করতেছি। এই কচুটা খেতে এত ভালো লাগে, একদম আলুর মতো, কখনই গলা ধরে না। আমি যেভাবেই রান্না করি না কেন কখনই আমি গলা ধরতে দেখিনি। তো যাই হোক, এবার দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি পেয়ারা। এই পেয়ারাগুলো আমাদের গাছের, মাশাআল্লাহ আমাদের বাড়িতে 2টা পেয়ারা গাছ রয়েছে, খুবই বড় বড়। একটার পেয়ারা একটু সাইজে ছোট, আরেকটার পেয়ারা একটু বড়। দুটোর পেয়ারাই কিন্তু খেতে খুবই সুস্বাদু। এখন তো পেয়ারার সিজন, প্রতিনিয়তই কিন্তু পেয়ারা খাওয়া হয়। আর প্রতিদিন পেয়ারা খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছি বলতে পারেন। যেহেতু গাছে প্রচুর পেয়ারা রয়েছে, আমরা মানুষ মাত্র 3 জন, তো সব সময় কিন্তু পেয়ারা খাওয়া হয়। এগুলা হচ্ছে হ্যানেল বা মাসকলাই, যে যেটা বলে না কেন। এগুলো আমাদের ক্ষেতের ডাল। এই ডালগুলো কিন্তু খুবই ফ্রেশ এবং খেতে ভীষণ ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে। যেহেতু ক্ষেতের ডাল নিজের হাতে রোপণ করা বা নিজের হাতেই কিন্তু আমি তুলেছি, আমি অনেকটি ভিডিওতে শেয়ার করেছি। এই ডালগুলো রান্না করেও খাওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়, যে যেভাবে খায় না কেন ভীষণ ভালো লাগে। তো এই ডালগুলোর কিন্তু উপরে যে খোসাটা, এই খোসাটা আমার যখনই রান্না করি তখনই ফেলে দিতে হয়। তো দেখা যায় কি একদিন অনেকগুলো করে হালকা একটু ভেজে নিয়ে তারপরে খোসাটা ফেলে তারপরে রান্না করি। তো একদিন অনেকটি করে ভেজে নিয়ে যখন খোসাটা ফেলে রেখে দেই, তখন আর কিন্তু ওই ঝামেলাটা হয় না। তখন সব সময় অল্প অল্প করে রান্না করে খেতে থাকি আর কি। এই ডাল রান্নার পাশাপাশি আজকে ডিম ভুনা করে নিব। ডিম ভুনাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে। প্রতিদিনই কিন্তু ডিম খাওয়া হয়, বিশেষ করে সকালবেলা সবচেয়ে বেশি খাওয়া হয়। পান্তা ভাতের সাথে ভেজে খেতে কিন্তু ভীষণ দারুণ। তো আজকে আমি এখানে পেঁয়াজ রসুন সব কিছু বেটে তারপরে ডিমটা ভুনা করে নিয়েছি। আর এটার বিশেষ করে ঝোলটাই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। জানি না কার কাছে কীরকম লাগে। দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।